সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম। দুই কন্যার জন্য বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত আমিন। জুম্মার খুতবায় ছাত্রলীগ নেতার বাধা হাতাহাতি, ইমামের বিরুদ্ধে মামলা। নারীবাদী সংগঠনগুলোর সমালোচনার জবাব হাইকোর্টের। কোটিপতি চাষী শাহিদা বেগম। এবার দেখুন বিস্তারিত সংবাদ। দুই কন্যার জন্য বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত আমিন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করা আমিন উল্লাহ ইনক্লুসিভ ফর ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট INN এর হিসাবরক্ষক বিভাগে কর্মরত আছেন। 5 বছর বয়সেই বাবাকে হারান তিনি। নিম্ন মধ্যবিত্ত পরিবারটিতে আমিনই একমাত্র উপার্জনের উৎস। তা দিয়ে মা, স্ত্রী ও স্কুল পড়ুয়া দুই কন্যাকে নিয়ে আমিনের সুখের সংসার। 15 দিন ধরে সেই সুখের সংসারে সব হারানোর ভয়। ব্লাড ক্যান্সার বাসা বেঁধেছে 41 বছর বয়সী আমিনের শরীরে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার কাওয়ান্নার গ্রামের ছেলে আমিন মাস 6 ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। দেশের বিভিন্ন হাসপাতালে দৌড়ঝাঁপ করেছেন, কিন্তু রোগ ধরা পড়ছিল না। সবশেষে মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালের রিপোর্ট থেকে নিশ্চিত হয়েছেন তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসকেরা বলেছেন বাঁচতে হলে বিদেশে চিকিৎসা করাতে হবে। বোন মেরুতে প্রতিস্থাপন করাতে হবে আমিনের, যাতে খরচ হবে 40 থেকে 45 লক্ষ টাকা। এত টাকা জোগাড় করা নিম্ন মধ্যবিত্ত পরিবারটির জন্য একেবারে অসম্ভব। তাছাড়া পরিবারটি এখন অনেকটাই নিঃস্ব। চিকিৎসার খরচ জোগাতে সহযোগিতা চেয়েছেন আমিনের স্ত্রী শাহিদা পারভিন। সমাজের বিত্তবান লোকজনের এগিয়ে এলে আমিনকে বাঁচানো সম্ভব। গোছানো পরিবারটিকে নিঃস্ব হয়ে পড়া থেকে রক্ষা করা সম্ভব। পিঠাপিঠি স্কুল পড়ুয়া দুই কন্যা শিশু উমাইয়া ও উনাইসা বারবার বাবার খুব আদুরে, বাবার সঙ্গে খুব খাতির, বাবাকে ছাড়া ঘুমাতে পারে না। এসব ভেবেই দিশেহারা স্ত্রী শাহিদা পারভিন আমিন না থাকলে কিভাবে সামলাবেন দুই কন্যাকে, কিভাবে তাদের বড় করবেন। শাহিদা পারভিন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলেন, এখন বনমেরু স্থাপন করতে হবে। ডাক্তাররা বলেছেন এই জন্য 40 থেকে 45 লাখ টাকার প্রয়োজন। স্বামীকে বাঁচাতে সমাজের বিত্তবান লোকজনের কাছে সাহায্য কামনা করছি। ছোট্ট দুই সন্তানদের আমি কি বলে বুঝাবো। আমিনের চিকিৎসার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা ব্যাংক অ্যাকাউন্ট নাম MD ফজলুর রহমান, অ্যাকাউন্ট নম্বর 163 101 28 31 5, ডাচ বাংলা ব্যাংক যশোর ব্রাঞ্চ। এছাড়াও মোবাইলে ব্যাংকিংয়ের মাধ্যমে সাহায্য করতে গেলে বিকাশ 01682969385, নগদ 01682969385, রকেট 01682969385 এই নাম্বারগুলো ব্যবহার করা যাবে। জুম্মার খুতবায় ছাত্রলীগ নেতার বাধা হাতাহাতি, ইমামের বিরুদ্ধে মামলা। মৌলভীবাজারের জুরিতে জুমার নামাজের আগে ওয়াজ ও খুতবায় মূর্তি ও ভাস্কর্য নিয়ে আলোচনা করায় উপজেলা ছাত্রলীগ নেতার ক্ষোভ ও বাধায় পড়েন ইমাম। ওই ঘটনায় ছাত্রলীগ নেতা ও মুসল্লিদের মধ্যে মারামারি হয়। এমনকি ইমাম ও মুসল্লিকে আসামি করে থানায় মামলাও হয়। এই ঘটনার পর যতই সময় যাচ্ছে এখন তা ততই চাওর হয়ে স্থানীয় মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। ছাত্রলীগ নেতার এমন কর্মকাণ্ড নিয়ে নিজ এলাকাসহ পুরো উপজেলার মুসল্লিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মসজিদের ভেতরে ধর্মীয় বিষয় নিয়ে ওই নেতা ইমামের সঙ্গে বাগবিতণ্ডা ও এমন উস্কানিমূলক কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জানা যায়, গত শুক্রবার জুড়ি উপজেলার পশ্চিম বাসিরপুর জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মামুনুল হক জুমার নামাজের আগে ওয়াজে ও খুতবায় মূর্তি ও ভাস্কর্য নিয়ে আলোচনা করেন। আলোচনা চলাকালে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইকবাল ভুইয়া ইমামের কথায় বাধা দেন। উত্তেজিত হয়ে চ্যালেঞ্জ ছুড়েন, বলেন মূর্তি ও ভাস্কর্য এক নয় এবং ভাস্কর্য মূর্তি যে এক এ কথাটি ইমামকে তাকে বুঝিয়ে দিতে হবে। তার ওই প্রশ্নের জবাবে মসজিদের ইমাম তাকে শান্ত থাকার অনুরোধ করে নামাজ শেষে বিষয়টি তাকে কোরআন হাদিস ভিত্তিক আরও বিস্তারিতভাবে বুঝিয়ে বলবেন বলে জানান। কিন্তু তারপরেও শান্ত হচ্ছিলেন না ওই উপজেলা ছাত্রলীগ নেতা। হঠাৎ করে তার এমন প্রশ্ন ও ইমামের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো নিয়ে মুসল্লির এক পর্যায়ে উত্তেজিত হয়ে ওঠেন। মসজিদের ইমাম ওই ঘটনায় নানাভাবে বুঝিয়ে সবাইকে শান্ত করে নামাজ আদায় করেন। নামাজ শেষে বিষয়টি নিয়ে ছাত্রলীগ নেতা ও মুসল্লিদের মধ্যে আবারও কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয়, তাদের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনায় মুসল্লিদের একজন আহত হন। পরে ইকবাল ভুইয়া ক্ষমতার দাপট দেখিয়ে ফোন করে পুলিশকে ঘটনাস্থলে এনে ওই ইমাম সহ 5 জনকে আসামি করে মামলা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক মুসল্লি গণমাধ্যম কর্মীদের জানান, মসজিদে আলোচনা চলাকালে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইকবাল ইমামকে নিয়ে অশালীন ভাষায় নানা কথা বলেন, এমনকি গালিগালাজও করেন। মুসল্লিগণ তার এমন অশোভন আচরণের প্রতিবাদ করেন। তারা বলেন, ইমাম কোনো দলীয় বক্তব্য কিংবা কাউকে উদ্দেশ্য করে কিছু বলেননি, তিনি কোরআন হাদিসের আলোকে ওই বিষয়ে ব্যাখ্যা দিচ্ছিলেন। তারপরও ওই নেতা ক্ষমতার দাপট দেখিয়ে মসজিদের ভেতরে এমন অদ্ভুত আচরণ করেন। মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মামুনুল হক গণমাধ্যম কর্মীদেরকে বলেন, জুমার আলোচনায় এমন কোনো কথা তিনি বলেননি যে কথার জেরে মারামারি হবে। তারপরেও তিনি বিষয়টি দুই পক্ষের মধ্যে সমাধানের চেষ্টা করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করতে যে টাকা ব্যয় হবে তা গরিবের মধ্যে বিতরণ করলে তারা উপকৃত হবেন, এমন কথাই তিনি শুধু বলেছেন। তিনি বলেন, ইকবাল ভূঁইয়া উত্তেজিত হয়ে মসজিদের ভেতরে হৈহুল্লোড় শুরু করেন। তার বাবা কাইয়ুম ভূঁইয়াও তাকে অশালীন ভাষায় কথা বলেন। এই অভিযোগের বিষয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া গণমাধ্যম কর্মীদের বলেন, ইমাম তার আলোচনায় বর্তমান সরকার গরিবের টাকা মেরে বঙ্গবন্ধুর মূর্তি তৈরি করছেন। আমি তার ওই বক্তব্যের প্রতিবাদ করেছি। নামাজ শেষে এটা নিয়ে আমার কিছু ছোট ভাইদের সঙ্গে কিছু মানুষ ধাক্কাধাক্কি করে। জুরি থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী মুঠোফোনে মানবজমিনকে বলেন, ওই ঘটনায় মসজিদের ইমামসহ 5 জনকে আসামি করে মামলা হয়েছে। ওই দিন মসজিদের ভেতরে ওয়াজ নিয়ে ইমাম সাহেব কি বলেছেন না বলেছেন এটা নিয়ে মারামারি হয়। ওই মারামারির ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া বাদী হয়ে 5 জনকে আসামি করে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নারীবাদী সংগঠনগুলোর সমালোচনার জবাব হাইকোর্টের। বিয়ের প্রলোভন দিয়ে দেশে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে, তেমনি একটি ঘটনা ঘটে ফেনীতে। ছেলে ও মেয়ের মধ্যে 2 বছরের প্রণয়ের পর বিয়ের প্রলোভন দিয়ে অভিযুক্ত জিয়াউদ্দিন ধর্ষণ করে মেয়েটিকে, কিন্তু বিয়ে করতে অস্বীকার করায় দায়ের হয় মামলা। ওই মামলায় কারাগার থেকে ভিকটিমকে বিয়ে করার শর্তে জামিন চান আসামি। ভিকটিমের সম্মতি থাকলে কারাফটকে বিয়ের আয়োজন করতে কারা কর্তৃপক্ষের নির্দেশ দেয় হাইকোর্ট। উচ্চ আদালতে এই সিদ্ধান্তের সমালোচনা করে নারীবাদী সংগঠনগুলো। সোমবারের সংক্রান্ত মামলার শুনানিকালে ওই সমালোচনার জবাব দিয়ে হাইকোর্ট বলেছে, যে যাই সমালোচনা করুক, আমরা এই ধরনের বিয়ের সিদ্ধান্তকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছি। আদালত বলেন, প্রযুক্তির কারণে সমাজে মানুষের মধ্যে সম্পর্ক গড়তেও সময় লাগে না, আবার ভাঙতেও সময় লাগে না। এখন আমাদের দেশে ডিভোর্সের সংখ্যা অনেকাংশে বেড়ে গেছে। শিক্ষিত লোকদের মধ্যে এটা বেশি হচ্ছে, বরং সাধারণ মানুষের মধ্যে এই প্রবণতাটা কম। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সোমবার এ মন্তব্য করেন। চলতি বছরের 27 মে ফেনী সোনাগাজী থানায় জিয়াউদ্দিন বিয়ের প্রলোভন দেখিয়ে তার পার্শ্ববর্তী বাড়ির এক মেয়েকে ধর্ষণ করে। পরে তিনি নারী ও শিশু নির্যাতন আইনের 9-1 ধারায় দায়েরকৃত মামলায় জিয়াউদ্দিনকে পাঠানো হয় কারাগারে। তদন্ত শেষে চার্জশিট দেয় পুলিশ। ফেনী জেলার ও দায়রা জজ গত 23 আগস্ট জামিন নামঞ্জুর করলে বিয়ের শর্তে হাইকোর্টে জামিন চান। এরপরই হাইকোর্ট বলেন, ভিকটিমের সম্মতি থাকলে এ বিয়ে হতে পারে। এরপরই গত 11 নভেম্বর ফেনী কারাগারে ওই বিয়ে হয়। জিয়াউদ্দিনের জামিন শুনানিতে তার আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী বলেন, 2 বছরের ভালোবাসার সম্পর্ক শারীরিক সম্পর্কে গড়িয়েছে। দেখতে হবে এখানে জোরপূর্বক কিছু হয়েছে কিনা। পৃথিবীতে বেঁচে থাকার জন্য ভালোবাসার বিকল্প নাই। এ পর্যায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, আমাদের আদেশ নিয়ে সমালোচনা করেছে নারীবাদী সংগঠনগুলো। আমরা তো নানাভাবে সমালোচিত হচ্ছি। আসলে ব্যক্তিগতভাবে 2-1টি পত্রিকার রিপোর্ট দেখে খুব অফেন্ডেড হয়েছি। পত্রিকার রিপোর্টে লেখা হয়েছে ধর্ষকের সাথে ধর্ষিতার বিয়ে। এভাবে তো রিপোর্ট করা উচিত নয়। আবার নারীবাদী কিছু সংগঠন তো বলছে এ ধরনের বিয়েতে ধর্ষকরা উৎসাহিত হবে। আমরা তো ধর্ষকের সঙ্গে ধর্ষিতার বিয়ে দিতে বলিনি। ছেলেটি বিয়ের শর্তে জামিন চেয়েছে। এরপরই আমরা আদেশ দিয়ে বলেছি মেয়েটির সম্মতি থাকলে বিয়ে হতে পারে। পরে ছেলে ও মেয়ের সম্মতিতে বিয়ে হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সরওয়ার হোসেন বাপ্পি বলেন, এখন মেয়েটি যেন তার সম্মান নিয়ে সংসার করতে পারে সে বিষয়ে কোর্টের দৃষ্টি রাখা দরকার, যাতে পরবর্তীকালে সংসার ভাঙার বেদনায় তাকে পড়তে না হয়। এ পর্যায়ে জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ঘর সংসার কি আইনের কঠোরতা দিয়ে রক্ষা করা যাবে? 15 থেকে 20 বছর সংসার করার পরও ঘর ভেঙে যাচ্ছে, কেন এমনটা হচ্ছে? হাইকোর্ট বলেন, আমরা যদি কোনো শর্ত দিয়ে দেই, মেয়ের সঙ্গে কোনো খারাপ আচরণ করলে জামিন বাতিল হবে, তাহলে দেখা যাবে মেয়ে যদি বলে আমাকে আগে 10 বিঘা সম্পত্তি লিখে দিতে হবে। সমাজে এমন ঘটনা কিন্তু ঘটেছে। সবথেকে বড় কথা হলো দুজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়াটাই আসল। আমরা আশা করব সংসারটা ভালোভাবে চলুক। এরপরই হাইকোর্ট জিয়াউদ্দিনকে 1 বছরের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। আদালত বলে, অভিযুক্ত যদি শুধু জামিন পাওয়ার জন্য বিয়ে করে থাকে তাহলে জামিন বাতিল হবে। এ কারণে বিষয়টি আমরা এক পর্যবেক্ষণে রাখলাম। কোটিপতি চাষি শাহিদা বেগম যেন একজন পুরোদস্তুর কৃষক শাহিদা বেগম। অনেকে অবশ্য বলেন সফল কৃষক। ফরিদপুর কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি পেঁয়াজের বীজ উৎপাদনকারী কৃষকদের তালিকায় তার নামটা জলজল করছে। এই যেমন চলতি বছরের কথায় ধরা যাক, এবছর তিনি পেঁয়াজের বীজ বিক্রি করেছেন 4 কোটি টাকার। উৎপাদন খরচ বাদ দিলে শাহিদার আয় হয়েছে প্রায় 3 কোটি টাকা। কোটিপতি চাষি শাহিদা বেগমকে জিজ্ঞেস করি, কৃষিকাজে আগ্রহী হলেন কি করে?
হাসিমাখা মুখে তিনি বলেন, কৃষিকাজ এত পরিশ্রম আর ধৈর্যের কাজ যে শুরুতে ভালো লাগতো না, কিন্তু একটা সময় পেঁয়াজের বীজ নিতে আসা ক্রেতাদের উৎসাহ আর আগ্রহ সে কষ্ট আর কষ্টই মনে হয় না। শাহিদা বেগমের দিন শুরু হয় ভোর 5টায়। ঘুম থেকে ওঠেন, পরিবারের সদস্যসহ কৃষি শ্রমিকদের জন্য নিজেই রান্না করেন। সকালে খাবারটুকু খেয়ে চলে যান মাঠে, জমির কাজ তদারক করেন। মাঠেই বিকেল গড়ায়, কোনো এক ফাঁকে হয়তো বাসায় ফেরেন। কাজের চাপ থাকলে শ্রমিকদের সঙ্গে মাঠে বসেই যান থালা হাতে দুপুরের খাবার খাওয়ার জন্য। কৃষির প্রতি অনুরাগ। শাহিদা বেগমের বাড়ি ফরিদপুর পৌরসভার গোবিন্দপুর গ্রামে। স্বামী মোহাম্মদ বক্তার হোসেন খান একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের কর্মকর্তা। এই দম্পতির 2 মেয়ে। বড় মেয়ে মেরিনা আক্তারকে বিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনোর পর। ছোট মেয়ে মার্জিয়া আক্তার পড়ছেন 9ম শ্রেণীতে। স্ত্রী শাহিদার উদ্যোগে সবসময় পাশে থাকেন স্বামী বক্তার। তাই তো বক্তার হোসেন খান বলেছিলেন, আমি তো 9টা থেকে 5টা অফিসেই কাটাই, পরিবার সহ মাঠের সব কাজ শাহিদাই সামলায়, তবে সুযোগ পেলেই তার কাজে সহযোগিতা করি। বক্তার হোসেন কৃষক পরিবারের সন্তান। 1987 সালে বিয়ের পর শ্বশুরবাড়ি এসেই গৃহস্থালির কাজে হাতে খড়ি শাহিদার। ধান মাড়াই থেকে ঢেকিতে চাল ছাটা সবই করতে হতো। শাহিদা জানালেন, প্রথমে কষ্ট ও বিরক্তি লাগতো, তবে শাশুড়ি জোহরা বেগমকে নিরন্তর গৃহস্থালির কাজ দেখে শাহিদাও অভ্যস্ত হয়ে ওঠেন। একসময় কৃষিকাজের প্রতি ভালোবাসা ও অনুরাগ জন্মায়। কৃষক পরিবারটি একসময় ধান, পাট, গম, ছোলা প্রভৃতি শস্যই চাষাবাদ করত। 2004 সাল থেকে শুরু করে পেঁয়াজের বীজ চাষ। শাহিদা বেগম বলেন, বাড়ির পাশের একজনকে পেঁয়াজ বীজ চাষ করতে দেখে আমিও আগ্রহী হই। প্রথম বছর 20% জমিতে পেঁয়াজের বীজ চাষ করে 2 মণ বীজ পান শাহিদা, তা বিক্রি করে 80,000 টাকায়। তারপর থেকে উৎপাদন বাড়তেই থাকে। গত বছর 24 একর জমিতে চাষ করেন, 150 মণ বীজ পেয়েছিলেন। এবছর 30 একর জমিতে চাষ করে 200 মণ পেঁয়াজের বীজ পেয়েছেন। প্রতিমণ বিক্রি হয়েছে 2 লাখ টাকায়। এবছর বীজের দাম বেশি হয়, তার আয়ও হয়েছে বেশি। শাহিদার স্বামী বক্তার পৈতৃক সূত্রে 4 একর জমির মালিক। বাকি জমি এলাকাবাসীর কাছ থেকে ইজারা কিংবা বর্গা নিয়ে তিনি চাষ করেছেন। আগামী বছর তার লক্ষ্য 35 একর জমিতে চাষ করার। শাহিদা বেগম জানালেন, পেঁয়াজের বীজ পেতে 6 মাস জমিতে কাজ করতে হয়। নভেম্বর থেকে রোপণ শুরু এবং ক্ষেত থেকে বীজ শুকিয়ে প্রস্তুত করতে এপ্রিল-মে মাস পর্যন্ত সময় লাগে, আর বিক্রি করতে করতে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস চলে যায়। পেঁয়াজের দানা চাষ খুব কষ্টসাধ্য কাজ। শিশু লালন পালন করার মতো যত্ন আর নজরদারির প্রয়োজন হয়, বলেন শাহিদা বেগম। সারা দেশে শাহিদার পেঁয়াজ বীজ। শাহিদা বেগম বাড়ি থেকে পেঁয়াজের বীজ বিক্রি করেন। ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা শাহিদার বীজ কিনতে আসেন। এর মধ্যে পাবনা, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জের চাহিদা বেশি। খান বীজ নামে মোড়কজাত করে বিক্রি করেন তিনি। এক সময় অবশ্য মোড়কীকরণ ছাড়াই বিক্রি করতেন। শাহিদা বলেন, প্যাকেট না করার সমস্যায় পড়তে হয়েছিল। ব্যাপারীরা অন্য পেঁয়াজের বীজ মিশিয়ে বিক্রি করতেন, এতে কৃষক কাঙ্ক্ষিত ফলন পেতেন না, ফলে আমার বদনাম হতো। ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপপরিচালক আশুতোষ বিশ্বাস বলেন, শাহিদা বেগম পেঁয়াজের বীজ উৎপাদনে ফরিদপুরে এককভাবে শীর্ষে আছেন। তার উৎপাদিত বীজের কদর দেশব্যাপী। সহযোগী এবার নারী শ্রমিক। শাহিদা বেগমের জমিতে সাধারণত নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ এলাকার কৃষি শ্রমিকেরা কাজ করেন। চলতি বছর করোনার কারণে উত্তরবঙ্গে নিয়মিত শ্রমিকদের পাননি, এজন্য সমস্যার অন্ত ছিল না। তবে সমস্যা ঘটিয়ে এলাকার একটি তুলা মিলের অর্ধশত নারী শ্রমিককে পেয়ে। দেশ জুড়ে লকডাউনের সময় নারীরা কর্মহীন হয়ে পড়েন। এখনও তারা শ্রমিক হিসেবে কাজ করেছেন। তাদের 2 জন গোবিন্দপুর গ্রামের হাসিনা বেগম ও তার মেয়ে লাবণী বেগম। লাবণী বেগম বলেন, করোনার কারণে তুলার মিল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছিলাম। ওই সময় শাহিদা আপার জমিতে কাজ পাই, কি যে উপকার হয়েছে বলে বোঝাতে পারবো না। শাহিদার জমিতে 50 থেকে 60 জন শ্রমিক কাজ করেন 6 মাস। এছাড়া সারা বছরই প্রায় 20 জন শ্রমিক থাকেন। অনেকের অনুপ্রেরণা। পেঁয়াজের বীজ চাষে শাহিদার সাফল্য দেখে এ কাজে এগিয়ে এসেছেন এলাকার অনেকেই। সালাউদ্দিন শেখ তাদেরই একজন। সালাউদ্দিন পদার্থবিদ্যা স্নাতকোত্তর শেষে চাকরি খুঁজছিলেন। চাকরি না পেয়ে হতাশায় যেন ডুবে গিয়েছিলেন। তিনি বলেন, শাহিদা চাচি ও বক্তার চাচা বেশ কিছুদিন ধরেই পেঁয়াজের বীজ চাষ করছেন। তাদের দেখে আমিও গত বছর থেকে শুরু করি। এবছর আমি 1 একর জমিতে চাষ করে 17 মণ পেঁয়াজের দানা পেয়েছি। শুধু সালাউদ্দিন একা নন, শাহিদার সাফল্য দেখে বীজ চাষে এগিয়ে এসেছেন এলাকার অনেক শিক্ষিত তরুণ। এতে অবশ্য শাহিদা বেগম আনন্দিত। তিনি যেমনটি বলেন, আমি 9ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। আমাদের সাফল্য দেখে এলাকার শিক্ষিত বেকার ছেলেরা এগিয়ে আসছে। তাদের পথ দেখাতে পারছি বলে আমার খুব ভালো লাগছে। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।